আসসালামু আলাইকুম। বাসার মুকুল, দক্ষিণ কোরিয়া থেকে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং কিছুদিন আগে আমার কয়েকটা ভিডিওতে অনেকে কমেন্টস করতে দেখেছি, গালিগালাজ করতে দেখেছি যে কোরিয়া থেকে যারা ইউটিউব, ফেসবুকে বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো, তারা সবাই চুপ হয়ে গেছে। আমি কেন এখনও বকবক করি বা এই বিষয় নিয়ে কথা বলি? বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমি কথা বলা শুরু করেছি এখন থেকে ৫-৬ বছর পূর্ব থেকে, এবং করোনার সময় দেখা গেছে যে যখন এই মুহূর্তের মতো বিপদের সময় যখন সবাই চুপ করেছিল, তখন কিন্তু আমি বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে বাংলাদেশ থেকে লোক কোরিয়াতে আবার নিয়ে আসা যায়, কিভাবে এই সমস্যার সমাধান করে নেওয়া যায়, এই সকল বিষয় নিয়ে বিভিন্ন নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, তাদেরকে মেইল করেছি, তাদের অনেক সময় লাইভেও নিয়ে এসেছি। তো এভাবে সবসময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এখনও যেমন আসলে সময়ের অভাবে সবসময় না পারলেও মাঝে মাঝে আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি। অনেকেই মনে করেন যে আমি টাকা ইনকাম করার জন্য বা ধান্দাবাজি করার জন্য এগুলো বলি। আসলে দেখেন, কোরিয়াতে বা বাংলাদেশে আমার এমন কোনো প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশ থেকে কোরিয়াতে লোক নিয়ে আসি বা বাংলাদেশে ট্রেনিং করাই বা আমি এটা করি ওইটা করি, আপনাদের নতুনদের মাধ্যমে আমি টাকা ইনকাম করি, এরকম কোনো বিষয় কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান বা এরকম কোনো কিছু আমার নেই এখন পর্যন্ত। সুতরাং আমি যেটা বলি বা যেটা করি শুধুমাত্র আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আর সেই উদ্বুদ্ধ করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আপনাদের বিপক্ষে যায় কিছু কথা, অনেক সময় আপনাদের পক্ষে যায় কিছু কথা। সবসময় যে আপনাদের পক্ষে যাবে বিষয়টা এরকম নয়। বন্ধুরা, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের কিছু ভাইরা 2025 সালের উদ্দেশ্যে লটারিতে অংশগ্রহণ করার জন্য, ভাষা পারদর্শী বা লটারিতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই ভাইরা চাচ্ছেন যে দ্রুত একটা সার্কুলার হোক। আর যে সকল ভাইরা ডিলিটের পথে বা ডিলিট হয়েছেন, যারা রোস্টার হয়ে আছেন, ইস্যু হচ্ছে না, এই সকল ভাইরা চাচ্ছেন যে কোনোভাবে হোক লটারি বন্ধ করতে হবে বা সার্কুলার বন্ধ করতে হবে। এখন বিষয় হচ্ছে ইপিএস এর আওতায় যে 17টি দেশ থেকে দক্ষিণ কোরিয়াতে লোক নিয়ে আসা হয়, এখানে এইচআরটি কোরিয়ার সাথে বাংলাদেশের যে মধ্যস্থতাকারী, বাংলাদেশের নির্ধারিত যে সংস্থা বোয়েসেল, তাদের মধ্যে যে চুক্তি রয়েছে, এই চুক্তি অনুযায়ী প্রতি বছরের যে কোটাটি বাংলাদেশকে দেওয়া হবে সে অনুযায়ী সার্কুলার দিয়ে লোক প্রসেসিং করতে হবে। এখন 2 বছর আগে বা 3 বছর আগের যারা রোস্টার শেষের পথে, ডিলিটের পথে চলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কোনো ধরনের এই ধরনের কোনো বক্তব্য এইচআরটি কোরিয়ার এখন পর্যন্ত আমার জানা মতে নেই। সুতরাং আপনাদের উদ্দেশ্যে চলতি বছরের যে কোটা, সেই কোটা যদি ফিল আপ করতে হয় তাহলে সার্কুলার দিতে হবে বাংলাদেশে। আর যদি সার্কুলার না দেয় তাহলে এই কোটাটা বাকি 16টা দেশে ভাগ হয়ে যাবে। একসময় ডিলিট হতে হতে রোস্টারে যারা আছে সব যদি ডিলিট হয়ে যায়, বাংলাদেশে আর কোনো প্রসেসিং করা এ ধরনের কোনো লোক থাকবে না। এখন আপনারা যেটা বলতে চান, আপনারা বলতে চান আপনাদের দিক থেকে, আপনাদের স্বার্থের দিক থেকে, যে আপনাদের আগে নিতে হবে তারপর অন্যদের। কিন্তু আমি এর আগেও একটা ভিডিওতে বলছি, কোরিয়ার নিয়মটা হচ্ছে যে এরা প্রতি বছর রিসাইকেলিংভাবে প্রসেসিং করে রাখে। এক ধাপে আসতে থাকে, এক ধাপে প্রসেসিং হতে থাকে, এভাবে প্রত্যেকটা দেশের জন্য নিয়ম সমান। কম করে হোক আর বেশি করে হোক, আমি মনে করি বাংলাদেশের ইপিএসকে টিকিয়ে রাখতে হলে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে সার্কুলার দেওয়া বা প্রসেসিং করা এগুলো করতে হবে। মাঝখান দিয়ে যারা আসতে পারবে তাদের ভাগ্য ভালো, যারা আসতে পারবে না, এর ইতোপূর্বেও, আমি এই মুহূর্তে নয়, আমি আরও 5-6 বছর আগে থেকেও প্রত্যেকটা ভিডিওয় বলে দিই, ইভেন বাংলাদেশে যে সার্কুলার হয় সেখানেও বলা থাকে যে যারা ভাষা শিখবেন, যারা লটারিতে অংশগ্রহণ করবেন, যারা ভাষা পারদর্শীতে অংশগ্রহণ করবেন, যারা প্রসেসিং হয়ে রোস্টারে থাকবেন, সবাই দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। এজন্য ইনভেস্ট যেটা করা হয় ভাষা শেখার জন্য 10-15 হাজার টাকা বা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে এই যে 20-30-40 হাজার টাকা, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে হবে। যদি কেউ আল্লাহ না করুক আসতে না পারেন, তাহলে এটাকে লস মেনে নিতে হবে, এই লসটা স্বীকার করতে হবে। এরকমই সার্কুলারে থাকে আমি যতদূর জানি। এরকম কোনো বিষয় নেই যে আপনাদের কাছ থেকে দক্ষিণ কোরিয়াতে কনফার্ম নিয়ে আসবে এই কথা দিয়ে 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা নেওয়া হয়েছে। এটা যদি নিয়ে থাকে তাহলে সেটা বোয়েসেলের তদারকির বাইরে হয়তো দালাল সিস্টেমে যারা রয়েছে তারা নিতে পারে। সুতরাং আমি বাংলাদেশে থাকা সকল তরুণ ভাই বোনদের বলবো যে আপনারা একবার যদি ডিলিট হয়ে যান, মিস হয়ে যান, আবার ভাষা পারদর্শীতে পরীক্ষা দিবেন সার্কুলার হলে, বা আবার যদি আপনাদের সুযোগ আসে তখন সুযোগে অংশগ্রহণ করবেন। আর এটা যে আমার কথাটা যে বোয়েসেলের কথা, বিষয়টা এরকম নয়। বোয়েসেল হয়তো আপনাদের নিয়ে অন্য কোনো চিন্তাভাবনা করলেও করতে পারে। আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকুন উদ্বুদ্ধ করতে চেষ্টা করতেছি, এতটুকুন ধৈর্য ধরতে বলতেছি যে আপনারা যেটা করছেন, যারা ডিলিট হয়ে যাচ্ছেন তাদের এটা মেনে নেওয়া উচিত, আর যারা আসতে পারতেছেন তাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ বলা উচিত। এর বাইরে আর কিছু করার আছে বলে মনে হয় না। আপনারা যদি এখন হই হুল্লোড় করেন, বাংলাদেশের বিভিন্ন স্থানগুলোতে যদি আপনারা ভাঙচুর করেন, মিছিল মিটিং করেন, তা এটা বাংলাদেশের জন্য অশোভনীয় একটা আচরণ হবে। ইপিএস এর ইতিহাসে এই ধরনের কোনো সুযোগ এখনো পর্যন্ত আমি দেখি নাই যে 100% কোনো দেশ থেকে লোক আসতে পারে। একটা পার্সেন্টেজ তারা ডিলিট হয় বা বাদ যায়। আগে বাংলাদেশ থেকে কম ডিলিট হতো বা বাদ যেত, এখন একটু বেশি ডিলিট হয়, একটু বেশি বাদ যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব
যে যদি সার্কুলার আসে সেই সার্কুলারে আপনারা যারা সুযোগ থাকে অংশগ্রহণ করবেন, আর যারা রোস্টারে আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, এবং আপনারাও আপনাদের নিজেদের জন্য দোয়া করবেন যাতে আপনারা দ্রুত কোরিয়াতে প্রবেশ করতে পারেন, আপনারা ডিলিট না হয়ে যান। এই ছাড়া আসলে আমাদের করণীয় কিছু আছে বলে মনে হয় না। দক্ষিণ কোরিয়ার অবস্থা খুবই খারাপ, মন্দা অবস্থা চলছে, কাজকর্মের অবস্থাও খুবই কম। তবে তার মানে এই নয় যে দক্ষিণ কোরিয়া থেকে বিদেশি শ্রমিক আনছে না, অবশ্যই আনছে। এখন আপনারা বলতে পারেন যে যেহেতু নিচ্ছে তাহলে আমাদের প্রথম নিক, তো আপনাদের সেই প্রথমেই নিচ্ছে। কম বেশি ফ্লাইট তো হচ্ছে, কম বেশি রোস্টার ইস্যু হচ্ছে, একেবারে যে বন্ধ রয়েছে বিষয়টা এরকম নয় যে শুধুমাত্র অন্য দেশ থেকে লোক আসছে, বাংলাদেশ থেকে লোক আনতেছে না, অকারণে কেন আবার প্রসেসিং করবে, বিষয়টা কিন্তু এরকম নয়। যাই হোক, যারা আমাকে ভুল বোঝেন, যারা প্রায় আমাকে গালাগালি করেন, আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে কথাগুলো শেষ পর্যন্ত না শুনে গালিগালাজ করেন, তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটা করা, যে আপনারা আমার কাছ থেকে যদি দুটা কথা শুনে যদি কোনো সান্ত্বনা পান তো আমি সত্যি নিজেকে গর্বিত মনে করি। আর যারা গালিগালাজ করেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।